হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু নলেজ একাডেমি। নলেজ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। আমি সাগ্নিক সুন্দর, তোমাদের বন্ধু ও লাইফ কোচ। আজকের ক্লাসে আমি মূলত যে বিষয়টি নিয়ে তোমাদের সামনে আলোচনা করব সেই বিষয়টি হলো আনএমপ্লয়মেন্ট বা বেকারত্ব। এই আনএমপ্লয়মেন্ট কি জিনিস, আনএমপ্লয়মেন্ট কটি পদ্ধতিতে মাপা হয় এবং তার সাথে সাথে আনএমপ্লয়মেন্টের প্রকারভেদ কি কি ইত্যাদি প্রভৃতি তথ্য আজকে আমরা ক্লাসে জানব। এখান থেকে বিসিএসে একটা প্রশ্ন আসেই এবং যে প্রশ্নটা আসে সেটা খুব সহজই প্রশ্ন হয়, সুতরাং চিন্তা করার কিছু নেই যেটা খুব কঠিন চ্যাপ্টার বলে। নামটা শুনলে কঠিন লাগলেও এটা খুব সহজ চ্যাপ্টার এবং তোমাদের পড়তেও এটা খুব ভালো লাগবে, এটা পড়াও খুবই সহজ। আনএমপ্লয়মেন্ট বা বেকারত্ব বুঝতে গেলে আগে আমাদের বুঝতে হবে যে কোনো দেশের যে পপুলেশন বা জনসংখ্যা সেটা নির্ভর করে মূলত দুটো কম্পোনেন্টের উপর। একটা কম্পোনেন্ট হচ্ছে লেবার ফোর্স, যারা কাজ করতে পারে। 15 থেকে 65 বছর বয়স, কেউ কেউ বলে 15 থেকে 64 বছর বয়স অবধি আমাদের ইন্ডিয়ায় লেবার ফোর্স ধরা হয়, অর্থাৎ যাদের বয়স 15-র উপরে এবং 65-র নিচে তাদের আমরা বলতে পারি যে তারা লেবার ফোর্সের মধ্যে থাকছে। এবং 2 নম্বর হচ্ছে নন লেবার ফোর্স, অর্থাৎ যারা কাজ করার জন্য এখনো অ্যাভেলেবেল নয়, যেমন ধরো বাচ্চারা, যেমন ধরো সিনিয়র সিটিজেন, তারা কিন্তু এখন আর কাজ করার জন্য অ্যাভেলেবেল নয়, তো তাদের আমরা বলছি নন লেবার ফোর্স। তাহলে যারা কাজ করতে পারছে, যারা এখনো কাজ করতে পারে 15 থেকে 65 বছর বা 64 বছর বয়সী, তাদের আমরা বলছি লেবার ফোর্স। আর যারা কাজ করতে পারে না এখন, তাদের আমরা বলছি নন লেবার ফোর্স। এবার আনএমপ্লয়মেন্ট হচ্ছে এ স্টেট অফ ওয়ার্কলেসনেস ফর আ পারসন হু ইজ অ্যান অ্যাক্টিভ মেম্বার অফ দ্য লেবার ফোর্স এবং ইজ সিকিং ওয়ার্ক। অর্থাৎ খুব গুরুত্বপূর্ণ এটা কথা যে আনএমপ্লয়মেন্ট মানে কি। আনএমপ্লয়মেন্ট একটা লোক বেকার, আমরা তাকেই বলবো যখন ওই লোকটা লেবার ফোর্সের মধ্যে পড়ছে, অর্থাৎ লেবার ফোর্সের যে এজ গ্রুপ তার মধ্যে পড়ছে এবং কাজ খুঁজছে অথচ কাজ পাচ্ছে না, তাকে আমরা বলবো বেকার বা আনএমপ্লয়েড। এমপ্লয়মেন্ট হচ্ছে একটা কাজ না থাকার অবস্থা, সেইটাকে আমরা বলছি, সেই অবস্থাটাকে আনএমপ্লয়মেন্ট। এবং সেটা কার কাজ না থাকার অবস্থা না, এমন একটা ব্যক্তি যে ব্যক্তি লেবার ফোর্সের মধ্যে পড়ে এবং কাজ খুঁজছে কিন্তু কাজ পাচ্ছে না। তাহলে এবারে হলো একটা কথা যে ধরে নাও কোনো একজন ব্যক্তি সে লেবার ফোর্সের মধ্যেই পড়ে কিন্তু সে কাজ খুঁজছে না, সে কাজ চায় না, সে কিন্তু আনএমপ্লয়েড নয়। খুব গুরুত্বপূর্ণ এই পয়েন্টটা। আনএমপ্লয়েড তুমি যদি হও তাহলে তোমার দুটো কন্ডিশন ফুলফিল হতে হবে। এক, তুমি লেবার ফোর্সের মধ্যে পড়ছো। 2 নাম্বার, তুমি কাজ খুঁজছো, কাজ পাচ্ছ না। তুমি লেবার ফোর্সের মধ্যে পড়ছো কিন্তু তুমি কাজ খুঁজছো না, তোমার কাজের প্রয়োজন নেই, তাহলে তুমি আনএমপ্লয়েড নয়। এইটুকুনি ক্লিয়ার। এবার আমরা দেখব বর্তমানে আমাদের ভারতে যে সংস্থাটা এই আনএমপ্লয়মেন্ট রেট এটা মেজার করে, সেই সংস্থার নাম হচ্ছে এনএসও। এনএসও এরই আগের নাম ছিল 2019 সালের আগে ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন, এনএসএসও। 2019-এ হয় কি, এই এনএসএসও এবং সিএসও, সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন, এরা দুজন মিলিত হয়ে যায়। মিলিত হয়ে গিয়ে যে সংস্থাটা এখন আমরা চিনে থাকি, সেই সংস্থাটার নাম হয় এনএসও। আর এই এনএসওই মূলত এই আনএমপ্লয়মেন্ট রেটটাকে মেজার করে আমাদের ভারতবর্ষে। এবং এটা মেজার করার জন্য তারা মূল 2টি মেথডের শরণাপন্ন হয়। অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে মূলত 2টি পদ্ধতিতে ভারতে আনএমপ্লয়মেন্ট রেট মেজার করা হয়। এই 2টি পদ্ধতি কি কি? একটি হচ্ছে ইউজুয়াল প্রিন্সিপাল সাবসিডিয়ারি স্ট্যাটাস এবং কারেন্ট উইকলি স্ট্যাটাস। একটাকে আমরা বলছি ইউপিএসএস এবং আরেকটাকে বলছি সিডব্লিউএস। ইউজুয়াল প্রিন্সিপাল সাবসিডিয়ারি স্ট্যাটাস বলতে আমরা কি বুঝি? ইফ আ পারসন ইজ এনগেজড ইন এনি ইকোনমিক অ্যাক্টিভিটি ফর আ পিরিয়ড অফ 30 days or more during the preceding 365 days, the person is considered as employed
আন্ডার দিস অ্যাপ্রোচ। অর্থাৎ ধরে নাও আজকের তারিখ হচ্ছে 20শে মে, আজকের তারিখ 20শে মে 2024। কথার কথা আমি বলছি, আমি একটা ইমাজিনারি একটা ডেট ধরে নিচ্ছি, 20শে মে 2024। আমি যদি ইউপিএসএস সিস্টেমে আনএমপ্লয়মেন্ট মেজার করি তাহলে আমি 20শে মে 2023 থেকে 20শে মে 2024 এই টাইম পিরিয়ডটাকে ধরবো। অর্থাৎ এই টাইম পিরিয়ডের মধ্যে ঠিক তার আগের এক বছর, 20শে মে 2023 থেকে 20শে মে 2024 এক বছর হচ্ছে। এই এক বছরে কোনো ব্যক্তি যদি 30 দিন কিংবা তার বেশি দিন কাজ করে থাকে তাহলে আমরা তাকে বলবো না আনএমপ্লয়েড, তাহলে তাকে আমরা বলবো এমপ্লয়েড। এই কারণেই দেখো লেখা আছে ইফ আ পারসন, যদি কোনো ব্যক্তি ইজ এনগেজড ইন এনি ইকোনমিক অ্যাক্টিভিটি, কোনো অর্থকরী লাভজনক অ্যাক্টিভিটিতে যুক্ত থাকে ফর আ পিরিয়ড অফ 30 days অর মোর ডিউরিং দ্য প্রিসিডিং 365 days, অর্থাৎ যেদিন থেকে আমি মেজার করছি তার আগে ঠিক 365 দিনের মধ্যে সে যদি 30 দিন কিংবা তার বেশি দিন কোনো ইকোনমিক অ্যাক্টিভিটিতে জড়িত থাকে তাহলে সেই ব্যক্তিকে আমরা আর আনএমপ্লয়েড বলবো না, সেই ব্যক্তিকে আমরা বলবো এমপ্লয়েড। অর্থাৎ এখানে টাইম ফ্রেম ইউজুয়াল প্রিন্সিপাল সাবসিডিয়ারি স্ট্যাটাসে সেটা হচ্ছে 365 days। এইটুকুনি আমরা বুঝে গেলাম। নেক্সট হচ্ছে কারেন্ট উইকলি স্ট্যাটাস বা সিডাব্লিউএস। সিডাব্লিউএস মানে কি? অ্যান ইন্ডিভিজুয়াল ইজ কাউন্টেড অ্যাজ বিং এমপ্লয়েড ইফ দে হ্যাভ ওয়ার্কড ফর অ্যাটলিস্ট 1 hour on at least 1 day during the 7 days preceding the date of survey। ধরে নাও 20 মে 2024 আমি সার্ভে করছি, ঠিক তার আগের এক সপ্তাহ অর্থাৎ 13ই মে 2024 থেকে 13th মে 2024 থেকে 20th মে 2024 এই টাইম পিরিয়ডটাকে আমি নেব, এই টাইম পিরিয়ডটাকে আমি নেব। অর্থাৎ 7 দিনের টাইম পিরিয়ডকে আমি নেব, যেদিন মেজার করছি তার ঠিক আগের 7 দিনের টাইম পিরিয়ড আমি নেব। নিয়ে যদি দেখি কোনো ব্যক্তি এই 7 দিনের কোনো একদিন 1 ঘন্টা কম করে ইকোনমিক অ্যাক্টিভিটিতে যুক্ত ছিল তাহলে সেই ব্যক্তিকে আমরা আনএমপ্লয়েড হিসাবে কনসিডার করব না, তাকে আমরা এমপ্লয়েড বলবো। অর্থাৎ প্রিসিডিং 7 ডেইজের যে কোনো একদিন যদি কোনো ব্যক্তি কমপক্ষে 1 ঘন্টা কাজ করে থাকে তাহলে সেই ব্যক্তিকে আমরা এমপ্লয়েড হিসাবে কনসিডার করব, তাকে আমরা আর আনএমপ্লয়েড হিসাবে কনসিডার করব না, তাকে আমরা আর বেকার বলবো না। এবার সাধারণত দেখো কি হয়, ইউপিএসএস বা ইউজুয়াল প্রিন্সিপাল সাবসিডিয়ারি স্ট্যাটাস এই আনএমপ্লয়মেন্ট রেটটা সবসময় সিডাব্লিউএস বা কারেন্ট উইকলি স্ট্যাটাস এই রেটের তুলনায় কম হয়, এই রেটের তুলনায় কম হয়। কেন কম হয়? তার কারণ হচ্ছে এই 1 বছরের মধ্যে কেউ কেউ মরে যেতে পারে। প্রথম কথা, তার ডেটা তুমি পাচ্ছ না। 1 বছর ধরে নাও কোনো ব্যক্তি কাজ পাচ্ছে না, সে না খেয়ে মরে যেতে পারে, তার ডেটা তুমি পাচ্ছ না। আর এই 1 বছরের মধ্যে বেশিরভাগ মানুষেরই প্রবাবিলিটি থাকে অন্ততপক্ষে 30 দিন কোনো ইকোনমিক অ্যাক্টিভিটিতে যোগদান করার। সেই কারণে এই আনএমপ্লয়মেন্ট যে রেটটা বেরোয় সেটা অনেক কম বেরোয়, দেখে মনে হবে দেশে তো বেকার নেই। সিডাব্লিউএস এ আনএমপ্লয়মেন্ট রেটটা তার তুলনায় একটু বেশি থাকে, তার কারণ এখানে আমি 7 দিনকে টাইম ফ্রেম নিচ্ছি এবং 7 দিনের মধ্যে কমপক্ষে একদিন কেউ যদি কমপক্ষে 1 ঘন্টা কাজ করে থাকছে কি না সেই জিনিসটা আমরা দেখছি। এই কারণে সিডাব্লিউএস আনএমপ্লয়মেন্ট রেটটা সাধারণত হায়ার হয় ইউপিএসএস আনএমপ্লয়মেন্ট রেটের তুলনায়, বিকজ দেয়ার ইজ আ গ্রেটার প্রবাবিলিটি দ্যাট অ্যান ইন্ডিভিজুয়াল উড ফাইন্ড ওয়ার্ক ওভার আ ইয়ার অ্যাজ কম্পেয়ার টু আ উইক, অ্যাজ কম্পেয়ার টু আ উইক। একটা মানুষের 1 সপ্তাহে কাজ খোঁজার যত না প্রবাবিলিটি থাকে তার থেকে বেশি প্রবাবিলিটি থাকে 1 বছরে কাজ খুঁজে নেওয়ার। তো সুতরাং ইউপিএসএস এই সিস্টেমে
যে মেজার করা হয় সেখানে আনএমপ্লয়মেন্ট রেট একটু কম হয় সিডাব্লিউএস এর তুলনায়। কিন্তু এর থেকেও আরেকটি ভালো মেথড আছে যেটা এনএসএসওর বা এনএসওর মেজর ক্যালকুলেটিং মেথডের মধ্যে থাকে না। সেই মেথডটার নাম হচ্ছে সিডিএস বা কারেন্ট ডেইলি স্ট্যাটাস। এটা আগে এনএসও মেজার করতো, এখন এটায় অতটা গুরুত্ব দেয় না এনএসও, কিন্তু এটা হচ্ছে আনএমপ্লয়মেন্ট মেজার করার সব থেকে ভালো মেথড। এই মেথডটা কি বলে? এই মেথডটা যে রেফারেন্স পিরিয়ডটা নেয় সেটা হচ্ছে ইজ আ ডে প্রিসিডিং দ্য ডেট অফ সার্ভে, অর্থাৎ 20 মে 2024 আমি যদি সার্ভে করি তাহলে আমি 19 মে 2024 হিসাব দেখব। এবং এখানে কি বলা হয়? বলা হয় আমি যে ডেটে সার্ভে করব ঠিক তার আগের ডেটটা তো রেফারেন্স পিরিয়ড হিসাবে নিচ্ছি, এই জন্য এর নাম কারেন্ট ডেইলি স্ট্যাটাস বা সিডিএস। এবং এখানে যেটা দেখা হয় সেটা হচ্ছে এই 19 মে 2024 কোনো ব্যক্তি সে 4 ঘন্টা কমপক্ষে ওই দিন কাজ করেছিল কিনা। যদি সে কমপক্ষে 4 ঘন্টা কিংবা 4 ঘন্টার বেশি কাজ করে তাহলে আমরা বলবো সে এমপ্লয়েড, সে আনএমপ্লয়েড নয়। আর যদি দেখি সে 1 ঘন্টার বেশি কাজ করছে, সে 1 ঘন্টার বেশি কাজ করছে কিন্তু 4 ঘন্টার কম কাজ করেছে ঠিক তার আগের দিনে, তাহলে আমরা বলবো সে হাফ ডে এমপ্লয়েড। সে হাফ ডে এমপ্লয়েড, পুরোপুরি আনএমপ্লয়েড তা নয়, সে হচ্ছে হাফ ডে এমপ্লয়েড। তাহলে আমরা কি বুঝলাম? না, আমরা বুঝলাম যে আনএমপ্লয়মেন্ট মেজার করার সব থেকে ভালো মেথড হচ্ছে সিডিএস। 3টে মেথড মূলত আছে, যার মধ্যে 2টো মেথড এনএসও বর্তমানে খুব প্রেফার করে। একটি মেথড হচ্ছে ইউপিপিএস এবং আরেকটি হচ্ছে সিডাব্লিউএস। এবং নেক্সট যে মেথডটা, যেটা সব থেকে ভালো মেথড অথচ এনএসও প্রেফার করে না, সেই মেথডটা হচ্ছে সিডিএস বা কারেন্ট ডেইলি স্ট্যাটাস। এবার রেফারেন্স পিরিয়ডের পার্থক্য, এই রেফারেন্স পিরিয়ডগুলোই পরীক্ষায় আসে। ইউপিএসএসে রেফারেন্স পিরিয়ড 365 ডেজ, আমরা দেখেছি সিডাব্লিউএসে রেফারেন্স পিরিয়ড হচ্ছে 7 ডেজ, আর সিডিএসে রেফারেন্স পিরিয়ড হচ্ছে 1 ডে। আমরা ইউপিএসএসে কেউ যদি অন্তত 30 দিন, ওই সারা বছরের 30 দিন কাজ করে থাকে তাহলে তাকে এমপ্লয়েড হিসাবে গণ্য করা হয়। সিডাব্লিউএসে কেউ যদি 7 দিনের যে কোনো একদিন 1 ঘন্টার বেশি কাজ করে থাকে তাকে এমপ্লয়েড হিসাবে গণ্য করা হয়। সিডিএসে ঠিক তার আগের দিন কেউ যদি অন্তত পক্ষে 4 ঘন্টা কাজ করে থাকে তাহলে তাকে এমপ্লয়েড হিসাবে গণ্য করা হয়। এস্টিমেট অফ আনএমপ্লয়মেন্ট ইজ হাইয়েস্ট আন্ডার সিডিএসএ, অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে সিডিএসএ যেহেতু আনএমপ্লয়মেন্ট রেট সব থেকে ভালো মেজার করা হয়, এই কারণে সিডিএসএ আনএমপ্লয়মেন্ট রেটটা সব থেকে হাই হয়, সব থেকে বেশি পাওয়া যায়। আসল আনএমপ্লয়মেন্টের রেটের হিসাব সিডিএসেই পাওয়া যায়, সেটা আমাদের যে ইউপিএসএস সেটাতেও পাওয়া যায় না, সিডাব্লিউএস সেটাতেও পাওয়া যায় না। সেগুলো একটু না একটু জল থাকেই, সেগুলোতে কারেক্ট মেজার হয় না। একমাত্র কারেক্ট মেজার এখনও অবধি যে মেথডগুলো আছে তার মধ্যে পাওয়া যায় সেটা হলো সিডিএস বা কারেন্ট ডেইলি স্ট্যাটাস। বোঝা গেল? পরীক্ষায় প্রশ্ন আসে এর মধ্যে কোনটি আনএমপ্লয়মেন্ট কম্পিউটিংয়ের মেথড নয়। অপশানে থাকবে ইউপিএসএস, সিডাব্লিউএস, সিডিএস এবং কারেন্ট মান্থলি স্ট্যাটাস। কারেন্ট মান্থলি স্ট্যাটাস বা সিএমএস নামক কোনো ধরনের মেথড নেই, সেই কারণে ওটাই হবে উত্তর। এবং এটা কিন্তু একবার ইউপিএসসিতে প্রশ্ন এসেছিল। এবার আমরা দেখব আনএমপ্লয়মেন্ট রেট বা বেকারত্বের হার বলতে আমরা কি বুঝি। পার্সেন্টেজ অফ দ্য লেবার ফোর্স দ্যাট ইজ উইদাউট ওয়ার্ক। লেবার ফোর্সের, একটা দেশে টোটাল যে লেবার ফোর্স আছে, লেবার ফোর্স মানে 15 থেকে 65 এজ বা 15 থেকে 64 এজ, যে যা বলে, ইন জেনারেল 15 থেকে 65ই ধরা হয়। তো এই এজের লোকেরা, তাদের বলা হয় লেবার ফোর্স, যারা কাজ করতে পারবে। তো এই টোটাল লেবার ফোর্সের কত পার্সেন্ট কাজ পাচ্ছে না, সেই পার্সেন্টেজটাই হচ্ছে আনএমপ্লয়মেন্ট রেট। অর্থাৎ আনএমপ্লয়মেন্ট রেট বার করার ফর্মুলা কি? না, আনএমপ্লয়েড ওয়ার্কার্স বাই টোটাল লেবার ফোর্স ইন্টু 100। আনএমপ্লয়েড ওয়ার্কার্স বাই টোটাল লেবার ফোর্স ইন্টু 100। ধরে নাও একটা দেশে 1000 জন লেবার ফোর্স আছে, তার মধ্যে আনএমপ্লয়েড হচ্ছে 50 জন। তাহলে ওই দেশের আনএমপ্লয়মেন্ট রেট কত? না, যতজন বেকার আছে বাই টোটাল লেবার ফোর্স যত ইন্টু 100%, 5%।
ক্লিয়ার হয়েছে? তাহলে আনএমপ্লয়মেন্ট কি, আনএমপ্লয়মেন্ট মেজার করার মেথডগুলো কি, এবং তার সাথে আনএমপ্লয়মেন্ট রেট বলতে আমরা কি বুঝি। এবার আমরা দেখব সবথেকে বেশি এই চ্যাপ্টার থেকে যেটা প্রশ্ন আসে, মানে যে জায়গাটা থেকে প্রশ্ন আসে এই চ্যাপ্টারের সবথেকে বেশি, সেই জায়গাটা হচ্ছে টাইপস অফ আনএমপ্লয়মেন্ট, আনএমপ্লয়মেন্টের ধরন। এখান থেকেই সবথেকে বেশি প্রশ্ন আসে। তো চলো আমরা ওইটা দেখে নিই যে আনএমপ্লয়মেন্টের কতগুলো ধরন হয়। তার আগে একটা কথা বলে দিই, রিসেন্ট ডেটা অনুযায়ী ফেব্রুয়ারি 2024-এর ডেটা অনুযায়ী বর্তমানে আমাদের ভারতে জাতীয় বেকারত্বের হার হচ্ছে 8%। ক্লিয়ার হয়েছে? ওকে, এবার হচ্ছে টাইপস অফ আনএমপ্লয়মেন্ট, যেটা আমি বলছিলাম। প্রথম যে আনএমপ্লয়মেন্টের প্রকারভেদটা নিয়ে আমরা জানবো সেটা হলো সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট। সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট বোঝার জন্য আগে আমাদের বিজনেস সাইকেল বোঝা প্রয়োজন। আসল বিজনেস সাইকেলটা কি? লাইফের সাইকেলও এরকম, যে কোনো জিনিসের সাইকেলটা এরকম। এই জন্য বিজনেস সাইকেল আমার খুব পছন্দের একটি জিনিস। বিজনেস সাইকেল কি বলে? কোনো একটা ব্যবসা এখান থেকে ধরে নাও শুরু হচ্ছে, সেই ব্যবসাটা প্রথম কি করে? খুব এক্সপ্যান্ড করে নিজেকে। প্রথম তার প্রোডাক্ট খুব ভালো বিক্রি হয়, সে আস্তে আস্তে লোক নেয় তার কোম্পানিতে, অর্থাৎ এক্সপ্যান্ড করে তারপর সে একসময় ব্যবসা বাড়তে বাড়তে পিক পয়েন্টে পৌঁছয়। একটা দেশের অর্থনৈতিক সিস্টেমে একই জিনিস হয়। বিজনেসের ক্ষেত্রে এটা লাগাও, কাজে লাগবে। জীবনের ক্ষেত্রে লাগাও, কাজে লাগবে। চাকরির পড়ার প্রিপারেশনের মোটিভেশনের ক্ষেত্রে লাগাও, কাজে লাগবে। যে কোনো জায়গায় লাগাও, এই বিজনেস সাইকেল কাজে লাগবে। খুব ভালো একটা সাইকেল। তো তারপর কি হয় না, ব্যবসাটা সর্বোচ্চ সীমায় পৌঁছয়, তার যেটা হাইয়েস্ট লেভেল, সেই হাইয়েস্ট লেভেলে সে পৌঁছে গেছে। তারপর কি হবে? তারপর এটা যে কোনো ব্যবসার নিয়ম, এইরকম নিয়ম যে ব্যবসায় চলবে না সেই ব্যবসা আসলে খারাপ। তারপর যেটা হয়, একটা রিসেশন আসে, যেটাকে বলা হয় ডিপ্রেশন। যে রিসেশনটাকে বলা হয় ডিপ্রেশন, কোনো জিনিস খুব ভালো চলছে বেশি সময়, তারপর স্বাভাবিকভাবেই তার আস্তে আস্তে প্রোডাক্টিভিটি বা তার ব্যবসাটা একটু খারাপ চলতে শুরু করে। একটা সময় সেটা নর্মাল লাইনের নিচে চলে আসে। নর্মাল লাইনের উপরে যতক্ষণ থাকে তখন সেটা হচ্ছে রিসেশন। অর্থাৎ ধরে নাও আমি ব্যবসা শুরু করেছিলাম 1 টাকা দিয়ে, আমার এখন ব্যবসায় লাভ হচ্ছে 10 টাকা। পিক পয়েন্টে আমার লাভ ছিল 1000 টাকা, এখন লাভ হচ্ছে 10 টাকা। অর্থাৎ এখনও আমি নর্মাল লাইনের নিচে পৌঁছইনি, এটা আমার ব্যবসায় রিসেশন চলছে। এবার তারপর নিয়ম হচ্ছে নর্মাল লাইনের নিচে চলে যাওয়া ব্যবসা। এখন আমার লাভ হচ্ছে -50 পয়সা, অর্থাৎ আলটিমেটলি আমার লস হচ্ছে 50 পয়সা। 1 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছিলাম। এটাকে বলা হয় ডিপ্রেশন, যখন নর্মাল লাইনের নিচে চলে আসে। তোমাদেরও মোটিভেশন এইভাবেই কাজ করে, চাকরির পড়াশোনার ক্ষেত্রে পড়াশোনাও এইভাবেই কাজ করে। তারপর একদম লস হতে হতে ব্যবসাটার একদম সর্বোচ্চ নিম্ন সীমায় চলে আসে, মানে ভয়ঙ্কর লস হয়। এর থেকে নিম্ন সীমায় ব্যবসা নামবে না, ঘটিবাটি হারিয়ে বসে আছো। এটাকে বলা হয় ট্র। একদম নিম্ন সীমায় চলে আসে। কিন্তু তারপর যেটা প্রকৃতির নিয়ম, প্রকৃতির কি নিয়ম? নিম্ন সীমায় চলে আসার পরও তুমি যদি ব্যবসায় ধৈর্য ধরে লেগে থাকো, তাহলে ব্যবসার বিজনেস সাইকেলের নিয়মেই তোমার ব্যবসার আবার রিকভারি হবে। আস্তে আস্তে আবার কিছুদিন পর ব্যবসা গ্রো করতে শুরু করবে। রিকভারি পিরিয়ড পেরিয়ে যাবে, ব্যবসা ভালোভাবে গ্রো করছে, গ্রো করে ব্যবসা আবার পিক পয়েন্টে পৌঁছবে। এক্সপেনশনের পর আবার রিসেশন হবে, আবার ডিপ্রেশন হবে, আবার ট্রয়ে আসবে, আবার রিকভারি হবে, আবার পিক পয়েন্টে পৌঁছবে, আবার ডিপ্রেশন হবে। দিস ইজ কল্ড বিজনেস সাইকেল। ডেভেলপ কান্ট্রি যেগুলো, সেগুলোই এই বিজনেস সাইকেলটা খুব ফ্রিকোয়েন্টলি চলে, এবং এটা খুব নর্মাল ব্যাপার। এটা যদি না চলে তাহলে খুব প্রবলেম। এই কারণে বলা হয় একটা ব্যবসা যখন এরকম স্ট্রেট লাইন গ্রাফে উপরে হু হু করে ওঠে, সেই ব্যবসা যখন পড়বে না, তখন ভয়ঙ্করভাবে একদম ট্রটে পড়বে। তখন তার এইরকম ধাপে ধাপে পড়বে না, রিসেশন ডিপ্রেশনের মাধ্যমে পড়বে না, ভয়ঙ্করভাবে পড়বে এবং একদম ট্রতে পৌঁছে যাবে। এই কারণে কোনো একটা ব্যবসার গ্রোথ এই রকম, এটাকে বলা হয় সব থেকে ভালো গ্রোথ একটা ব্যবসা। ঠিক আছে? কোনো ব্যবসা যদি এরকমভাবে একদম সরল রেখায় ওঠে, তাহলে সে হুট করে নিচে পড়বে। ব্যবসার নিয়মই হচ্ছে যে ব্যবসা
লাভ করবে, লস করবে, লাভ করবে, লস করবে, এইভাবে এগিয়ে যাবে। ব্যবসার নিয়মই হচ্ছে ব্যবসার এক্সপেনশন হবে, ব্যবসার রিসেশন হবে, ব্যবসা পিক পয়েন্টে পৌঁছবে, আবার আবার ব্যবসার রিসেশন হবে, ডিপ্রেশন হবে, এরকমভাবে ব্যবসা চলে। কোনো দেশের অর্থনীতিও এভাবে চলে, বিশেষ করে ডেভেলপ কান্ট্রিগুলো। তো এইবার হয় কি, যখন রিসেশন পিরিয়ডটা আসে, রিসেশন পিরিয়ড বা ডিপ্রেশন পিরিয়ড যখন আসে, স্বাভাবিকভাবেই কি হয়, স্বাভাবিকভাবেই কিছু লোককে বেকার করতে হয় কোম্পানির, বাধ্য হয়ে কিছু কোম্পানির বেকার করতে হয়, কিছু লোককে চাকরি থেকে বাদ দিতে হয়, বাধ্য হয়েই দিতে হয়, কারণ তার কোম্পানির প্রফিট কমে যাচ্ছে, সে লসে চলছে, সে তো আর মাইনে দিতে পারবে না তার এমপ্লয়ীদের, সুতরাং কিছু জনকে এমনিই বার করতে হয়, প্রকৃতির নিয়মেই বার করতে হয়। এর ফলে একটা আনএমপ্লয়মেন্ট তৈরি হয়, যেটাকে আমরা বলি সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট, যেটা চক্রাকারে চলতে থাকে, কারণ বিজনেস সাইকেল চক্রাকারে চলতে থাকে, এটাও চক্রাকারে চলতে থাকে। হয় কি, বিজনেস যখন এক্সপ্যান্ড হয়, এক্সপেনশন পিরিয়ডে ওই বিজনেস কোম্পানিটা প্রচুর লোক নেয়, প্রচুর এমপ্লয়মেন্ট জেনারেট করে, আবার যখন তার ডিপ্রেশন ফেজ আসছে, সে প্রচুর আনএমপ্লয়েড লোককে জেনারেট করে। যেমন 2008 সালে গ্লোবাল যে স্লোডাউন হয়েছিল, সেই গ্লোবাল স্লোডাউনের ফলে কিন্তু প্রচুর লোক সারা পৃথিবী জুড়েই বেকার হয়ে গেছিল, তারপর আবার কিন্তু তারা সাকার হয়েছে, তারা আবার এমপ্লয়েড হয়েছে। তো সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট মানে আমরা কি বুঝলাম, যে সাধারণত ডেভেলপ কান্ট্রিতে এই ধরনের আনএমপ্লয়মেন্ট দেখতে পাই, যেটা বিজনেস সাইকেলের যে নিয়ম, গতানুগতিক নিয়ম, সেই নিয়মের উপরেই ভিত্তি করে চলে, অর্থাৎ যে রিসেশন স্বাভাবিকভাবে আসার কথা, সেই রিসেশনের বশতই কিছু লোক আনএমপ্লয়েড হয়ে যায় হঠাৎ করে, তারপর আবার তারা কিন্তু এমপ্লয়েড হয়ে যায়, কিন্তু তার একটা টাইম পিরিয়ড থাকে, একটা সময় লাগে সেই এমপ্লয়েড হতে, একটা লং টাইম পিরিয়ড। এবার হচ্ছে সিজনাল আনএমপ্লয়মেন্ট। এই সিজনাল আনএমপ্লয়মেন্ট মানে কি, সাধারণত সিজনাল ব্যবসা যেগুলো, যেমন ধরো বিয়ে বাড়ির ক্যাটারিংয়ের ব্যবসা, হোটেলের ব্যবসা, ট্যুরিজমের ব্যবসা, এগ্রিকালচার চাষবাসের ব্যবসা, যে সময়টা ওই ফসলটা চাষ হচ্ছে ওই সময় তার ইনকাম হচ্ছে চাষ করে, যে সময় হচ্ছে না তার আর ইনকাম হচ্ছে না, যে সময় বিয়ে হচ্ছে সেই সময় ক্যাটারিং সার্ভিস বেশি ইনকাম করতে পারছে, যে সময় বিয়ে হয় না সেই সময় ক্যাটারিং সার্ভিস অত বেশি ইনকাম করে না। সুতরাং এটা হচ্ছে সিজনাল আনএমপ্লয়মেন্ট। ক্যাটারিং সার্ভিসে যে ছেলেগুলো, বিয়ে বাড়ির সময় প্রচুর এমপ্লয়মেন্ট জেনারেট হয় সেখানে, কিন্তু বিয়ে বাড়ি যখন চলে যায় অনেকেই বেকার হয়ে যায় ক্যাটারিংয়ের ছেলেরা, আবার ওই সিজনটা আসলে আবার সে এমপ্লয়েড হয়ে যাবে, এটাকে বলা হয় সিজনাল আনএমপ্লয়মেন্ট। দিস টাইপ অফ আনএমপ্লয়মেন্ট অকার্স ইন আ পার্টিকুলার টাইম অফ দ্য ইয়ার অর আ সিজন। It is most common in industries like আমি বলে দিলাম, in agriculture between the sowing and harvest period there is less work and this causes unemployment. এগ্রিকালচারে কি হয়, যখন তুমি একটা বীজ বপন করো এবং ফসল তোলো, তার মাঝের সময়টা দেখবে কাজ থাকে না প্রায়, তার মানে কি ওই সময়টা তুমি আনএমপ্লয়েড হচ্ছ, তো এইটাই বলা হচ্ছে সিজনাল আনএমপ্লয়মেন্ট। নেক্সট হচ্ছে স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট, এটা খুব গুরুত্বপূর্ণ। স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট কি না, যখন গভর্নমেন্ট তার পলিসি চেঞ্জ করে দেশের ইকোনমিক স্ট্রাকচারের, বা আমাদের ভারতের একটা কাঠামোগত একটা বিরাট বড় পরিবর্তন আসে কোনো দেশে বা কোনো অর্থনীতিতে, তখন যে আনএমপ্লয়মেন্ট জেনারেট হয় সেটা হচ্ছে স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট। ইট অ্যারাইজেস ডিউ টু লং টার্ম চেঞ্জ ইন দ্য প্যাটার্ন অফ ডিম্যান্ড দ্যাট চেঞ্জেস দ্য বেসিক স্ট্রাকচার অফ দ্য ইকোনমি। অর্থাৎ কোনো অর্থনীতির বেসিক স্ট্রাকচার চেঞ্জ হলে যে আনএমপ্লয়মেন্ট জেনারেট হয় সেটাই হচ্ছে স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট। এবং এই আনএমপ্লয়মেন্টটা সাধারণত কিসের জন্য তৈরি হয় না, মিসম্যাচিং স্কিলস, টেকনোলজিক্যাল চেঞ্জেস কিংবা গভর্নমেন্ট পলিসিসের জন্য। যেমন একটা উদাহরণ দিই, ধরে নাও কম্পিউটার যখন পৃথিবীতে প্রথম এসেছিল তখন প্রচুর লোকের কিন্তু চাকরি গেছিল শুধুমাত্র কম্পিউটার জানার স্কিলটা তাদের কাছে নেই বলে। তার মানে কম্পিউটার পৃথিবীতে আসছে মানে কি, একটা ইকোনমির একটা স্ট্রাকচারাল চেঞ্জ হচ্ছে। তো তুমি কম্পিউটার জানো না, সুতরাং বাধ্য হয়ে কোম্পানি তোমাকে চাকরি থেকে বের করতে হবে, তোমাকে ফায়ার করতে হবে বাধ্য হয়ে। অর্থাৎ স্ট্রাকচারাল চেঞ্জের জন্য কিছু লোক যখন কাজ হারায় তখন সেই বেকারত্বের অবস্থাকে আমরা বলছি স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট। নেক্সট হচ্ছে ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট। এই ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট একটা মজার জিনিস। ধরে নাও আমি নলেজ একাডেমিতে কাজ করছি, আমি দেখলাম নলেজ একাডেমির যে ওনার
সাগ্নিক স্যার সে আমাকে বেশি মাইনে দিচ্ছে না, আমার এখানে হয়তো বছরে 4%, 5% বা 10% হারে বাড়ছে। ধরে নাও আমি এখন 20,000 টাকা ইনকাম করি, সাগ্নিক স্যার আমাকে 20,000 টাকা দিচ্ছে, কিন্তু আমার যা স্কিল আছে সেই স্কুলে আমি 50,000 টাকা ইনকাম করার ক্ষমতা রাখি, বা অন্য কোচিংয়ে গেলে সে আমাকে 50,000 টাকা দেবে এই একই স্কিলে। কিন্তু সে বলেছে যে এখন দেয়া যাবে না তোমাকে, তুমি আগে একটা নিজে কম্পিউটার জোগাড় করো বাড়িতে, আগে একটা ওয়েব ক্যাম জোগাড় করো বাড়িতে, হ্যাঁ আগে একটা স্মার্ট বোর্ড জোগাড় করো, তারপর তোমাকে আমি কাজে নেব, কিন্তু এটা ঠিক যে তোমাকে আমি 50,000 টাকা মাইনে দেবো। তাহলে আমি তখন কি করলাম না, সাগ্নিক স্যারের কোম্পানি ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে আমি আমার যে জমানো পুঁজি ছিল বা এর কাছ থেকে ওর কাছ থেকে ধার নিয়ে স্মার্ট বোর্ড কিনলাম, ওয়েব ক্যাম কিনলাম, আমি কম্পিউটার কিনলাম, কিনে তারপর আমি ওই কোম্পানিতে জয়েন করলাম। এবার যে সময়টা আমি সাগ্নিক স্যারের কোচিং ছেড়ে দিয়ে অন্য কোচিংয়ে জয়েন করেছি, এই দুটি সময়ের মাঝে যে গ্যাপটি, এই গ্যাপটি তো আমি বেকার থেকেছি, আমি লোকের কাছ থেকে টাকা জোগাড় করতে গেছি, আমি তো বেকার থেকেছি। অর্থাৎ এই বেকারটা কেন হয়েছে না, আমি জব সুইচ করছি বলে এই বেকারটা হয়েছি। এই বেকারটা আমি কেন হয়েছি, কারণ একটা জব ছেড়ে আমি অন্য একটা জব সার্চ করছি বলে আমি বেকারটা হয়েছি। এটাকে বলা হয় ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট। ইট জেনারেলি রিকোয়ার সাম টাইম বিফোর আ পারসন ক্যান গেট দ্য নেক্সট জব, ডিউরিং দ্য ইন্টারভাল ইন্ডিভিজুয়াল ইজ ফ্রিকশনালি আনএমপ্লয়েড। যত জব পেতে তো সবারই একটা সময় লাগে, 3 মাস 4 মাস একটা জব যদি তোমার চলে যায়, তারপর আরেকটা জব পেতে 3, 4, 5, 6 এরকম সময় লাগে। এই যে সময়টা, এই সময়টা তুমি বেকার থাকছো, এটাকে বলা হচ্ছে ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট। নেক্সট হচ্ছে ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট। এটা সাধারণত আমাদের ভারতের এগ্রিকালচারাল সেক্টরে প্রচুর পরিমাণ দেখতে পাওয়া যায়। জন রবিনসন এই কনসেপ্টটা প্রথম এনেছিল পৃথিবীর সামনে, ডিসগাইজড আনএমপ্লয়মেন্টের কনসেপ্ট। বিশেষ একবার প্রশ্ন এসেছিল কে এনেছিল, সেই কারণে আমি দিলাম। ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট কি, ধরে নাও তোমার 2 বিঘা জমি আছে, তোমরা ফ্যামিলির এখন 4 জন আছো, সেই 4 জন 2 বিঘা জমি থেকে আয় করছো টোটাল 20,000 টাকা, কথার কথা বলছি, তাহলে প্রত্যেকে পাচ্ছ 5,000 করে, এবং 2 বিঘা চাষের জন্য 4 জন এনাফ। তোমাদের ফ্যামিলিতে এখন 5 জন হলো, এবার ওই যে 5 নম্বর যে ব্যক্তিটা তোমাদের ফ্যামিলিতে যুক্ত হলো, তার এখানে আর কিছু কাজ করার নেই, কারণ তোমরা 4 জন মিলে 2 বিঘা জমি যথেষ্ট পরিমাণে ভালোভাবে চাষ করতে পারো। একটা লোকের আর এক্সট্রা প্রয়োজন নেই এখানে, এবং একটা লোক যদি তুমি এক্সট্রা যুক্ত করো অনিচ্ছা সত্ত্বেও, তবু তোমার শেয়ারটা কমে যাবে, 5,000-এর বদলে এখন 4,000 টাকা করে পাবে, কারণ টোটাল ইনকাম তো সেই 20,000-ই হবে। তাহলে তুমি কি করবে, ওই 5 নম্বর ব্যক্তিটাকে বলবে যে তুই আর আমার জমিতে চাষ করিস না, তুই অন্য চাকরির দিকে যা, তুই পড়াশোনা কর, পড়াশোনা করে চাকরি খোঁজ। অর্থাৎ সে ডিসগাইজড হলো এমপ্লয়মেন্ট থেকে। অর্থাৎ এই যে সিচুয়েশনটা, যে তার মার্জিনাল প্রোডাক্টিভিটি 0 বলে তাকে আর চাকরি দেয়া হলো না বা সে আনএমপ্লয়েড হয়ে গেল, এই সিচুয়েশনটাকে, এই ধরনের আনএমপ্লয়মেন্টকে আমরা বলছি ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট। এখানে সাধারণত যে ওয়ার্কারটা বা যে লেবার ফোর্সের পার্সনটা আনএমপ্লয়েড হয়, তার মার্জিনাল প্রোডাক্টিভিটি 0 হয়। ধরুন একটা কোম্পানিতে একটা লোক বহুদিন ধরে আছে, এখন তারা কোনো প্রোডাক্টিভিটি নেই, তাকে দিয়ে কোম্পানির নতুন কিছু লাভ হয় না, তো কোম্পানি কেন রাখবে, কোম্পানি তাকে বের করে দেয়, একটা ফ্রেশারকে নিয়ে নেয় তার থেকে কম মাইনেতে। তো তাকে বের করে কেন, কারণ তার মার্জিনাল প্রোডাক্টিভিটি 0 বলে। এটাকে বলা হয় ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট। ইট অকার্স হোয়েন আ ওয়ার্কিং পারসন ডাজন্ট কন্ট্রিবিউট এনিথিং টু দ্য আউটপুটে যখন ওয়ার্কিং পারসনে কোনো কন্ট্রিবিউশন থাকে না, তখন সেই ধরনের আনএমপ্লয়মেন্টকে বলা হয় ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট। দিস হ্যাপেন্স অ্যামংস্ট ফ্যামিলি লেবার, স্পেশালি ইন এগ্রিকালচার, হু আর এনগেজড অন ল্যান্ড বাট আর নট কন্ট্রিবিউটিং টু দ্য গিভেন লেভেল অফ আউটপুট, যেটা আমি তোমাকে বললাম। আন্ডার এমপ্লয়মেন্ট কথাটার মানে কি, আন্ডার এমপ্লয়মেন্ট কথাটার মানে হচ্ছে এমএসসি পড়ে তুমি গ্রুপ ডির চাকরি করছো, এটা হচ্ছে আন্ডার এমপ্লয়মেন্ট। পিএইচডি করে তুমি ডাব্লিউবিসিএস গ্রুপ সির চাকরি করছো, আন্ডার এমপ্লয়মেন্ট। অর্থাৎ যে যোগ্যতাটা প্রয়োজন চাকরি করার জন্য, তার থেকে বেশি যোগ্যতা তোমার আছে, কিন্তু তবুও তুমি তোমার যোগ্যতার তুলনায় কম কাজ করছো, এটাকে বলা হয় আন্ডার এমপ্লয়মেন্ট। হোয়েন পারসনস আর এমপ্লয়েড বিলো দেয়ার এডুকেশন আর স্কিল লেভেল।
যখন কোনো ব্যক্তি এমপ্লয়েড হয় কিন্তু তার এডুকেশন বা স্কিল লেভেল অনুযায়ী সে এমপ্লয়েড হয় না, তার থেকে লোয়ার লেভেলে সে এমপ্লয়েড থাকে, তখন সেই ধরনের এমপ্লয়মেন্টকে বলা হয় আন্ডার এমপ্লয়মেন্ট। তাহলে আমরা দেখলাম আনএমপ্লয়মেন্টের কিছু প্রকারভেদ। এক, সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট। সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট সাধারণত ডেভেলপ কান্ট্রিতে হয়, বিজনেস সাইকেলের ফলেই হয় এবং এটা স্বাভাবিক, নো প্রবলেম, আবার ঠিক হয়ে যায়। তারপর আমরা দেখলাম স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট। যখন ইকোনমিক স্ট্রাকচারে পরিবর্তন আসে তখন যে ধরনের আনএমপ্লয়মেন্ট হয় স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট। যেমন ওই কম্পিউটার আসলো, স্কিল মিসম্যাচ হচ্ছে, সেই কারণে তোমাকে চাকরি থেকে বের করে দিল, এটা হচ্ছে স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট। নেক্সট হচ্ছে ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট। একটা লোক যখন একটা জব ছেড়ে নতুন একটা জবের সন্ধানে থাকে, তার মাঝের পিরিয়ডটা সে যখন আনএমপ্লয়েড থাকে, তখন সেই ধরনের আনএমপ্লয়মেন্টকে আমরা বলি ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট। এবং তারপর আমরা দেখলাম ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট, অর্থাৎ যখন কোনো ওয়ার্কারের প্রোডাক্টিভিটি, মার্জিনাল প্রোডাক্টিভিটি জিরো হয়। পরীক্ষা এটাই আসে, কোন আনএমপ্লয়মেন্টে কোনো ওয়ার্কারের বা কোনো ব্যক্তির মার্জিনাল প্রোডাক্টিভিটি জিরো হয়। ডিসগাইজড আনএমপ্লয়মেন্টে তার মার্জিনাল প্রোডাক্টিভিটি জিরো হয়। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবার আমরা তারপর দেখলাম আন্ডার এমপ্লয়মেন্ট। যখন কোনো ব্যক্তি তার এডুকেশন কিংবা স্কিল লেভেলের তুলনায় লো লেভেলে কাজ করে থাকে বা কাজ পেয়ে থাকে, তখন সেটাকে আমরা বলি আন্ডার এমপ্লয়মেন্ট। এবার হচ্ছে দ্য সাম টোটাল অফ ফ্রিকশনাল অ্যান্ড স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট ইজ রেফার্ড অ্যাজ দ্য ন্যাচারাল রেট অফ আনএমপ্লয়মেন্ট। ন্যাচারাল রেট অফ আনএমপ্লয়মেন্ট বলতে আমরা কি বুঝি না, ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট রেটটা দেখি আর স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট রেটটা দেখে ওই দুটোকে যোগ করে দিয়ে যে রেটটা পাই সেটাকে আমরা বলে থাকি মূলত ন্যাচারাল রেট অফ আনএমপ্লয়মেন্ট। তাহলে আনএমপ্লয়মেন্ট আমরা কি দেখলাম? আনএমপ্লয়মেন্ট মানে বেকারত্ব। আচ্ছা, বেকার কারা? না, এমন একজন ব্যক্তি যে কাজ খুঁজছে এবং যে লেবার ফোর্সের মধ্যে পড়ে সে হচ্ছে বেকার। যে কাজ খোঁজে না সে বেকার নয়, অর্থাৎ যার কাজের প্রয়োজন নেই অথচ লেবার ফোর্সের মধ্যে পড়ে তাকে সে বেকার নয়, সে আনএমপ্লয়েড নয়। বেকারত্ব মাপে কে আমাদের দেশে? বেকারত্ব মাপে এনএসও মূলত দুটো মেজর মেথড ফলো করে, একটা ইউপিএসএস, একটা সিডাব্লিউএস, একটা রেফারেন্স পিরিয়ড 365 ডেজ, একটা রেফারেন্স পিরিয়ড 7 ডেজ। তবে সব থেকে ভালো আনএমপ্লয়মেন্ট মেজার করা যায় যে মেথডে সেটা হচ্ছে সিডিএস, যেখানে রেফারেন্স পিরিয়ড 1 ডে। আনএমপ্লয়মেন্টের আমরা টাইপ দেখলাম, সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট, ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট, ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট, স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট, তাই তো? আর কি আছে? আর হচ্ছে সিজনাল আনএমপ্লয়মেন্ট। সিজনাল আনএমপ্লয়মেন্ট যে সিজনাল ওয়ার্ক যেগুলো হয় সেইখানে সাধারণত সিজনাল আনএমপ্লয়মেন্ট দেখতে পাওয়া যায়। ন্যাচারাল রেট অফ আনএমপ্লয়মেন্ট বলতে আমরা কি বুঝি না, ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট রেট আর স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট রেটকে যদি যোগ করে দিই তাহলেই পেয়ে যাব ন্যাচারাল রেট অফ আনএমপ্লয়মেন্ট। সবাই খুব ভালো থেকো, আশা করি বুঝতে কারোর কোনো সমস্যা হলো না। একদম সিম্পল জিনিস, সহজ ভাষায় বুঝিয়ে দিলাম। অর্থনীতি একদমই কঠিন নয়, খুবই সহজ জিনিস। ক্লাসটা ভালো করে শোনো, মন দিয়ে শোনো, তাহলে নোটটা পড়লে জলের মতো সোজা হয়ে যাবে। সবাই খুব ভালো থেকো। আফটার অল থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালো করে পড়াশোনা করো।